আচ্ছা, আমরা স্টার্ট করি। Today's discussion is on anti-epileptic drugs. Epilepsy সম্পর্কে আইডিয়া আছে? সিজার হয়, তাই না? সিজার মানে প্যারালাইসিস। কোথায় প্যারালাইসিস আর কোথায় সিজার? খিঁচুনির মতো স্যার। খিঁচুনি, সিজার অর কনভালশন, খিঁচুনি। তো আর এপিলেপসি কি আর খিঁচুনি কি বা সিজার বা কনভালশন কি? দুটো কি এক কথা? না স্যার, সিজার আর কনভালশন হলো ওই এপিসোডটার নাম, যে ওই খিঁচুনি হইলো এটা। আর যাদের খিঁচুনি সিজার হওয়ার টেন্ডেন্সি থাকে, রিকারেন্ট টেন্ডেন্সি টু হ্যাভ সিজার আর কনভালশন, সেটাকে বলা হয়, সেই ডিজিজটাকে বলা হয় এপিলেপসি। আচ্ছা, epilepsy হচ্ছে tendency to have recurrent seizure. So drugs that are used for management of epilepsy are anti-epileptic drugs. স্যার কনভালশন আর সিজার কি সেম? হ্যাঁ, কনভালশন আর সিজার সেম, দুটা একই মিনিং আর কি, কিছু নিতে দুটা ডিফারেন্ট টার্ম। তো এপিলেপসির ক্লাসিফিকেশন, এটা তোমরা ক্লিনিক্যালি মানে নিউরোমেডিসিন, নিউরোলজিতে ডিটেইলস পড়বে, আমরা একটু জাস্ট আইডিয়া দিই। প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে ক্ষেত্রে কোনো স্পেসিফিক অ্যানাটমিক্যাল কজ খুঁজে পাওয়া যায় না, সেটা হলো প্রাইমারি, ইনহেরিটেড হতে পারে এটা। আর সেকেন্ডারি হলো কোনো ইন্ট্রাক্রেনিয়াল কোনো লেশন, যেমন টিউমার, হেড ইনজুরি, ব্রেন টিউমার, হেড ইনজুরি, স্ট্রোক, মেনিনজাইটিস, এসবের কারণে পরবর্তীতে তাদের এপিলেপসি দেখা দেয়। এটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি, যেখানে কজ খুঁজে পাওয়া যায় না এটা হলো প্রাইমারি, আর যেখানে কজ আছে এটা হলো সেকেন্ডারি। আবার প্রেজেন্টেশন হিসেবে সিজারকে এভাবে আরেকটা টাইপিং, সেটা হলো পার্শিয়াল সিজার। হোল বডি কনভালশন ইনভলভ না হয়ে যদি কোনো পার্ট, তখন এটা হবে পার্শিয়াল আর ফোকাল সিজার। আর জেনারেলাইজড হয়ে গেলে এটা হবে জেনারেলাইজড সিজার। তাহলে পার্শিয়াল সিজার আর জেনারেলাইজড সিজার। এই জেনারেলাইজড কে আবার সাব ক্যাটাগরি করা হয়েছে, টনিক ক্লোনিক সিজার, জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার। এটার নাম হচ্ছে গ্র্যান্ড মল এপিলেপসি। গ্র্যান্ড মল, এটা মোস্ট কমন। Another one is absence seizure, এটার নাম আবার পেটিট মল। গ্র্যান্ড মল আর পেটিট মল। তো গ্র্যান্ড মলে একদম এই সিজারের যে ফেজ, এগুলো একদম টিপিক্যালি বোঝা যায়। প্রিমনিটরি ফেজ, আচ্ছা একটু ইলেকট্রিসিটি প্রবলেম, ইলেকট্রিসিটি চলে গেছে, আমি হটস্পট দিয়ে কানেকশন দিলাম। শুনতে পাচ্ছ কি? আচ্ছা, তাহলে পার্শিয়াল সিজার আর জেনারেলাইজড সিজার। জেনারেলাইজড এর মধ্যে আবার টনিক ক্লোনিক সিজার আর গ্র্যান্ড মল এপিলেপসি, অ্যাবসেন্স সিজার আর পেটিট মল। Another condition epilepsy রিলেশনে স্ট্যাটাস এপিলেপটিকাস। সিজার যখন একটার পর একটা হইতেই থাকে, মাঝখানে রিকভারি না হয়েই একটার পর একটা সিজারাল সেভারাল টাইমস হইতেই থাকে, সেটা হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাস। Another টার্ম ফেব্রাইল কনভালশন, এটা বাচ্চাদের হয় 5 মাস থেকে 5 বছর বয়সে। এই বয়সে জ্বর বেশি উঠে গেলে জ্বরের সাথে খিঁচুনি হয়, দিস ইজ ফেব্রাইল কনভালশন। এটা কিন্তু জেনারেলাইজড, এই জন্য জেনারেলাইজড এর মধ্যে কয়েকটা আসলো, গ্র্যান্ড মল এপিলেপসি আর টনিক ক্লোনিক সিজার,
absence seizure or petit mal, status epilepticus, febrile convulsion, myoclonic seizure. আচ্ছা এবার আমরা চলে যাই অ্যান্টিএপিলেপটিক ড্রাগস। There are many anti-epileptic drugs. Sodium valproate or valproic acid, lamotrigine, carbamazepine, oxcarbazepine, ethosuximide, topiramate, levetiracetam, phenobarbital, phenytoin, diazepam, clonazepam, clobazam, gabapentin, pregabalin, diagabin, primidone, acetazolamide. লিস্ট অনেক বড়। এর মধ্যে এই সোডিয়াম ভ্যালপ্রয়েড, ভ্যালপ্রোইক অ্যাসিড এটা অনেক কাল থেকে অ্যান্টিএপিলেপটিক ড্রাগ হিসেবে ইউজ হয়ে আসছে। তারপরে ফেনোবারবিটন, ফিনাইটয়েন এগুলো অনেক পুরনো ড্রাগ অ্যান্টিএপিলেপটিক ড্রাগ হিসেবে। আর পরবর্তীতে ডায়াজিপাম, ক্লোনাজিপাম, ক্লোবাজাম বেনজোডায়াজিপিন গ্রুপের ড্রাগ, এরাও অনেক পুরনো। পরবর্তীতে যেগুলো আসছে কার্বামাজিপিন, অক্সকার্বাজিপিন, ইথোসাক্সিমাইড, ল্যামোট্রিজিন, টপিরামেট, আর আরো রিসেন্ট গাবাপেন্টিন, প্রিগাবালিন এগুলো আসছে। এসিটাজোলামাইড এটা মূলত কোন গ্রুপের ড্রাগ মনে আছে? এসিটাজোলামাইড স্যার মনে করতে পারো কি? স্যার ডায়ুরেটিক। কোন ধরনের ডায়ুরেটিক? স্যার অসমোটিক, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। গুড। ব্রিনজোলামাইড, ডরজোলামাইড এগুলো ছিল। হ্যাঁ, ওই এসিটাজোলামাইডের ইউজে দেখবা এটাও একটা ইউজ এপিলেপসি। আচ্ছা এবারে আমরা ইন জেনারেল এই অনেকগুলো অ্যান্টিএপিলেপটিক ড্রাগস হলো, আমরা কি কি মেকানিজমে অ্যান্টিএপিলেপটিক ড্রাগ গুলো কাজ করে সেটা একটু দেখি। Some antiepileptic drugs act by blocking sodium channel, block sodium channel. Sodium channel block হয়ে গেলে অ্যাকশন পটেনশিয়াল এটা এই ডিপোলারাইজেশন ইনহিবিশন হবে, তাহলে আইপিএসপি হবে, সিএনএস ডিপ্রেশন হবে, সিজার অ্যান্টি সিজার ইফেক্ট হবে, অ্যান্টি কনভালসেন্ট। তো এই গ্রুপের মধ্যে যেগুলো সোডিয়াম চ্যানেল ব্লক করে কাজ করে, সোডিয়াম ভ্যালপ্রয়েড, ফিনাইটয়েন, ল্যামোট্রিজিন, কার্বামাজিপিন। Some antiepileptic drugs act by enhancing GABA activity. GABA তো ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, কাজে GABAর অ্যাক্টিভিটিকে যদি এনহ্যান্স করা যায় তাহলে সিএনএস ইনহিবিশন হবে, অ্যান্টি কনভালসেন্ট অ্যান্টিএপিলেপটিক ইফেক্ট হবে। তো এই মোডে কাজ করে বেনজোডায়াজিপিন গুলো আর ফেনোবারবিটন, বারবিচুরেট গ্রুপের ড্রাগ। এটা তো আমরা আগেই দেখেছি যে বেনজোডায়াজিপিন, বারবিচুরেট GABA অ্যাক্টিভিটি এনহ্যান্স করে কাজ করে। গ্লুটামেট অ্যাক্টিভিটি ইনহিবিশন বা ইনহিবিটিং গ্লুটামেট অ্যাক্টিভিটি, এই গ্রুপে আছে ফেনোবারবিটন। এটা যদিও GABA এনহ্যান্স করেও কাজ করে, আবার এটা গ্লুটামেট অ্যাক্টিভিটি কে, গ্লুটামেট হচ্ছে সিএনএস এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, এটাকে যদি ইনহিবিট করে দেওয়া যায় তাহলে এক্সাইটেশন হবে না, সিএনএস ডিপ্রেশন হবে, অ্যান্টিএপিলেপটিক ইফেক্ট হবে ফেনোবারবিটন। আর এটা একেবারে একটু ভিন্ন, সেটা হলো ক্যালসিয়াম, ক্যালসিয়াম চ্যানেলের অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে কাজ করে, এটার এক্সাম্পল হচ্ছে ইথোসাক্সিমাইড। তাহলে মেইন মেকানিজম of antiepileptic drugs এই চারটার মধ্যে চলে আসছে। একটা হলো ব্লকিং সোডিয়াম চ্যানেল, enhancing GABA activity, inhibiting glutamate activity, and inhibiting a particular type of calcium channel. আচ্ছা এবারে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন both for written and viva, এটা রিটেনও এরকম আসে, রাইট ডাউন দ্য general principles or general guidelines of antiepileptic drug therapy. ভাইবা তো এরকম জিজ্ঞেস করা হতে পারে। তো এপিলেপসি অ্যান্টিএপিলেপটিক ড্রাগস গুলো কিন্তু এগুলো কিন্তু সব ড্রাগেরই অনেক অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে, তার মধ্যে হেমাটোলজিক্যাল এন্ড সিএনএস অ্যাডভার্স ইফেক্টস বেশি। মোস্ট অফ দ্য অ্যান্টিএপিলেপটিক ড্রাগস হ্যাভ CNS adverse effects and hematological adverse effects, এগুলো আমরা সামনে দেখাবো। তো এই জন্য অ্যান্টিএপিলেপটিক ড্রাগ থেরাপি স্টার্ট করার আগে এটা ভালোভাবে বুঝে শুনে নিতে হবে যে আদৌ আমরা স্টার্ট করব কিনা, করার দরকার কিনা। এজন্য অ্যান্টিএপিলেপটিক ড্রাগ শুড বি স্টার্টেড অনলি ইফ দেয়ার ইজ রিকারেন্ট সিজার। কারো হয়তো কোনো কারণে একবার কনভালশন হয়েছে আর আমি মনে করলাম যে তার এপিলেপসি হয়ে গেছে, অ্যান্টিএপিলেপটিক ড্রাগ স্টার্ট করে দিলাম, এটা করা যাবে না। কারণ এপিলেপসির ডেফিনেশনই হলো রিকারেন্ট সিজারের টেন্ডেন্সি যার আছে, একবার হলে আরেকবার যে হবে এটা তো আমরা এখনো জানি না, আর নাও হতে পারে।
এজন্য যার রিকারেন্ট সিজার তার ক্ষেত্রে অ্যান্টিএপিলেপটিক ড্রাগ স্টার্ট করার চিন্তা আমরা করব। সিঙ্গেল সিজার ইজ নট এপিলেপসি। ওকে, যখন আমরা স্টার্ট করবো যে হ্যাঁ আমরা কনফার্ম হয়েছে যে তার রিকারেন্ট সিজারের টেন্ডেন্সি আছে, তার আসলে এপিলেপসি, আমরা অনেক অ্যান্টিএপিলেপটিক ড্রাগ আছে, এর মধ্যে আমরা স্টার্ট করব এনি সিঙ্গেল ড্রাগ, single well tolerated and safe drug. Treatment should be started with single well tolerated and safe drug. According to type of seizure, antiepileptic drug should be selected. Is অনেক antiepileptic drug দেখানো হলো, এর মধ্যে আমরা সিলেক্ট করব according to type of seizure. Seizure এর যে টাইপ আমরা দেখলাম, প্রাইমারি, সেকেন্ডারি, জেনারেলাইজড, পার্শিয়াল। তো কোন ধরনের সিজার, কারণ এক এক অ্যান্টিএপিলেপটিক ড্রাগ এক এক ধরনের সিজারে বেশি ইফেক্টিভ, সেটা আমাদের জানা থাকতে হবে এবং সেই অনুযায়ী আমরা সিলেক্ট করব। চয়েস অফ ড্রাগ অলসো ডিপেন্ডস অন এফিকাসি অফ দ্য ড্রাগ এন্ড পেশেন্ট টলারেন্স টু দ্যাট ড্রাগ। তাহলে এটাও আমাদের দেখতে হবে যে ড্রাগ কোন ধরনের সিজারে কোনটা বেশি ইফেক্টিভ, সেটা আবার দেখতে হবে যে পেশেন্ট টলারেট করতে পারে কিনা। অ্যাডভার্স ইফেক্টের কারণে অনেক ড্রাগই অনেক পেশেন্ট টলারেট সুইচ করে অন্যটাতে আমরা যাবো, সেই অপশন আছে আমাদের। তাহলে রিকারেন্ট সিজার যদি হয় তবেই আমরা অ্যান্টিএপিলেপটিক ড্রাগ স্টার্ট করার চিন্তা করব, আর স্টার্ট করব একদম সিঙ্গেল ড্রাগ দিয়ে যেটা সেফ, ওয়েল টলারেটেড। আর সিজারের টাইপের বেসিসে আমরা সিলেক্ট করব ড্রাগ, ড্রাগের এফিকাসি এন্ড কতটুকু পেশেন্ট টলারেট করতে পারে এটাও আমরা কনসিডারেশনে নিয়ে আসবো, সেই বেসিসে আমরা ড্রাগ চুজ করব। যদি একটা সিঙ্গেল ড্রাগ, আবার নিয়ম হলো যে একটা সিঙ্গেল ড্রাগ স্টার্ট করবো আমরা লো ডোজ দিয়ে, এবং এটার ম্যাক্সিমাম রিকমেন্ডেড এন্ড ম্যাক্সিমাম টলারেবল ডোজ এই পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। যদি দেখা যায় যে সিঙ্গেল ড্রাগ দিয়ে সিজার কন্ট্রোল হয়ে গেছে, তাহলে আমাদের আর অন্য ড্রাগের চিন্তা করার দরকার নেই, কম্বিনেশন চিন্তা করার দরকার নেই। কিন্তু যদি সিঙ্গেল ড্রাগ ফেল করে, ম্যাক্সিমাম টলারেবল এন্ড ম্যাক্সিমাম রিকমেন্ডেড ডোজে আমরা গিয়েও যদি দেখি যে তারপরে সিজার হচ্ছেই, তাহলে আমরা কনসিডার করব যে আমাদের এডিশনাল ড্রাগ এটা কম্বিনেশন আনা লাগতে পারে। তবে নিয়ম হলো যে কম্বিনেশনের আগে আমরা আরেকটা ড্রাগ ট্রাই করব, এটার ডোজ কমিয়ে দিয়ে আরেকটা ড্রাগ স্টার্ট করে সেটার টলারেবল এন্ড ম্যাক্সিমাম রিকমেন্ডেড ডোজে যাওয়ার চেষ্টা করব। আবার কারো কারো ক্ষেত্রে সিজার একটা পার্টিকুলার টাইমে হতে পারে, অন্য টাইমে হয় না, সেই ক্ষেত্রে একদম সারা বছর, বছরের উপর বছর তাকে অ্যান্টিসিজার ড্রাগ নাও দেওয়া লাগতে পারে। যে টাইমে হয়, এটা আমাদের অভিজ্ঞতা দেখা গেছে, শুধু সেই টাইমটাকে সারাউন্ড করে ওই টাইমটাকে অ্যান্টিএপিলেপটিক ড্রাগ থেরাপির আওতায় আনলেও চলবে। আর অ্যান্টিএপিলেপটিক ড্রাগ থেরাপি দিলে অবশ্যই আন্ডার সুপারভিশন, মনিটরিং মাস্ট, কারণ আমরা বললাম যে নিউরোলজিক্যাল অ্যাডভার্স ইফেক্ট এন্ড হেমাটোলজিক্যাল অ্যাডভার্স ইফেক্টস অনেক হয়, দেখতে হবে, মনিটরিং করতে হবে অ্যাডভার্স ইফেক্ট দেখা দিচ্ছে কিনা। ট্রিটমেন্ট ইজ নরমালি কন্টিনিউড ফর এ মিনিমাম অফ 2 years আফটার লাস্ট সিজার। লাস্ট কনভালশন যে টাইমে হয়ে গেছে, আমরা ট্রিটমেন্ট স্টার্ট করে দিয়েছি ড্রাগ থেরাপি, তো এরপরে এক সময় সিজার কন্ট্রোল হয়ে গেল, তখন থেকে আর সিজার হচ্ছে না, লাস্ট সিজার থেকে মিনিমাম 2 years অ্যান্টিএপিলেপটিক ড্রাগ কন্টিনিউ করতে হয়। আচ্ছা, এখন সিজার তারা 2 বছর যাবত কন্ট্রোল আছে, এখন আমরা চিন্তা করতেছি যে তার ড্রাগ উইথড্র করতে পারি। তো সাডেনলি আর অ্যাব্রাপ্টলি ড্রাগ উইথড্র করা যাবে না, তাহলে সিজার আবার ফিরে আসতে পারে, শুধু ফিরে আসাই না, বরং এটা স্ট্যাটাস এপিলেপটিকাসে কনভার্ট হয়ে যেতে পারে। সিজারের পর সিজার একটার পর একটা হইতেই থাকছে, যেটা মেডিকেল ইমার্জেন্সি, স্ট্যাটাস এপিলেপটিকাস। একটা সিজার হলো, ফুল রিকভারি না হয়ে আবার আর একটা সিজার, এইভাবে একের পর এক সিজার চলতেই থাকতে পারে। যদি সাডেন অ্যাব্রাপ্ট উইথড্রল অ্যান্টিএপিলেপটিক ড্রাগ করা হয়, তাহলে এই রিস্ক হতে পারে, কমপ্লিকেশনের চান্স আছে। এজন্য যখন 2 বছর যাবত আর কোনো সিজার হচ্ছে না, আমরা চিন্তা করতেছি যে এখন উইথড্র করব, গ্রাজুয়াল উইথড্র করতে হবে। উইথড্রল শুড নট বি abrupt, it should be gradual, extended over several months. আবার অনেকের ক্ষেত্রে যখন ড্রাগ উইথড্র করা হয়, হয়তো সাকসেসফুলি ড্রাগ উইথড্র করা সম্ভব হচ্ছে, কিন্তু সিজার আবার রিল্যাপস হতে পারে, তো সেই ক্ষেত্রে আবার লাইফ লং অ্যান্টিএপিলেপটিক ড্রাগ ফর ইনডেফিনিট পিরিয়ড
antiepileptic drug may need to be continued. So these are the guidelines, general guidelines or principles of antiepileptic drug therapy. এটা তোমরা রিটেনের জন্য প্রিপেয়ার করে নেবে আর ভাইভাতেও ফেস করবে। আচ্ছা, এবারে epilepsy, antiepileptic drugs and pregnancy এই রিলেশনে কিছু কথা। যদি একটা লেডি প্রেগনেন্ট হয়ে যায়, তার এপিলেপসি যদি আনকন্ট্রোল থাকে, তার মানে তার প্রেগনেন্সি এই অবস্থায় তার মাঝে মাঝে সিজার হতে থাকে, কনভালশন হতে পারে। তো ইট কজেস হার্ম টু দ্যাট ফিটাস। যখনই কনভালশন হবে তখন কিন্তু ফিটাল সেরিব্রাল হাইপোক্সিয়া এবং সেরিব্রাল হাইপোক্সিয়াতে ভুগবে। এজন্য ফিটাসের জন্য এটা হার্মফুল। এজন্য অ্যাব্রাপ্ট উইথড্রল অফ ট্রিটমেন্ট। আবার অ্যান্টিপিলেপটিক ড্রাগস যেগুলো আছে, এগুলো মেনি অ্যান্টিপিলেপটিক ড্রাগস আর টিরাটোজেনিক। এপিলেপসি কন্টিনিউ হলে, এপিলেপসি যদি আনকন্ট্রোল থাকে, এটাও ফিটাসের জন্য হার্মফুল। আবার যদি অ্যান্টিপিলেপটিক ড্রাগস কন্টিনিউ হইতে থাকে ডিউরিং প্রেগন্যান্সি, মেনি অ্যান্টিপিলেপটিক ড্রাগস আর টিরাটোজেনিক, তার মানে এটাও হার্ম। এজন্য যদি ওই আমরা আগে যেটা কথা বললাম, লাস্ট 2 ইয়ার্স যদি তার সিজার না হয়ে থাকে, সেক্ষেত্রে প্রেগন্যান্সির আগেই বা প্রেগন্যান্সির শুরুতে কনসিডার করা যেতে পারে যে যদি সম্ভব হয় তার ড্রাগ উইথড্র করে দেওয়া। কিন্তু যার এরকম হিস্ট্রি আছে যে ড্রাগ উইথড্র করলে তার আবার সিজার হয়, তো সেই ক্ষেত্রে বাট ড্রাগ কন্টিনিউ করলে তার গুড কন্ট্রোল থাকে সিজার এপিলেপসি, সেক্ষেত্রে ড্রাগ উইথড্র না করে কন্টিনিউ করাটাই বেটার। এখন আমরা বললাম এখনই যে অ্যান্টিপিলেপটিক ড্রাগ যার ক্ষেত্রে কন্টিনিউ করার দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মোস্ট সেফ কোন ড্রাগটা। ম্যাক্সিমাম ড্রাগই আসলে হার্মফুল প্রেগন্যান্সির জন্য বা ফিটাসের জন্য, অ্যান্টিপিলেপটিক ড্রাগগুলো। এর মধ্যে কিছু আছে রিলেটিভলি সেফ, একেবারে সেফ বলা যায় না, রিলেটিভলি সেফ। এজন্য প্রেগন্যান্সিতে যদি অ্যান্টিপিলেপটিক ড্রাগ কন্টিনিউ করতে হয়, তাহলে যেটার অ্যাডভার্স ইফেক্ট সবচেয়ে কম, টেরাটোজেনিক ইফেক্টের চান্স সবচেয়ে কম, সেটা চুজ করতে হবে। তো মোট বলা হয় যে সবচেয়ে এদিক দিয়ে রিলেটিভলি সেফ যে কয়েকটার কথা বলা হয়, তার মধ্যে আছে কার্বামাজিপিন। এই যে কার্বামাজিপিন, ল্যামোট্রিজিন হ্যাজ দ্য লোয়েস্ট রিস্ক অফ ফিটাল malformation. Carbamazepine, lamotrectin have the lowest risk of major fetal malformation. তার মানে রিলেটিভলি এই দুটো সেফ। এর পাশাপাশি আরো এই দুটো দেখকে মোটামুটি সেফ বলা হয়, লেভেটিরাসিটাম এন্ড গাবাপেন্টিন। তবে এরা আবার ফার্স্ট লাইন অ্যান্টিপিলেপটিক ড্রাগ না। তাহলে কার্বামাজিপিন আর ল্যামোট্রিজিন এগুলোর রিস্ক সবচেয়ে বেশি। তো যদি প্রেগন্যান্সিতে অ্যান্টিপিলেপটিক ড্রাগ কন্টিনিউ করতে হয়, কার্বামাজিপিন, ল্যামোট্রিজিন এগুলোর মধ্যে থেকে চুজ করতে হবে। এরপরে লেভেটিরাসিটাম এন্ড গাবাপেন্টিন। আর সবচেয়ে বেশি হার্ম হওয়ার রিস্ক হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েড। সোডিয়াম ভ্যালপ্রয়েড হ্যাজ দ্য হাইয়েস্ট রিস্ক অফ ফিটাল ম্যালফরমেশন। সোডিয়াম ভ্যালপ্রয়েডের সবচেয়ে বেশি রিস্ক ফিটাল ম্যালফরমেশনের। এরপরে ফিনাইটয়েন, ফেনোবারবিটন হ্যাভ অলসো রিস্ক। তার মানে সোডিয়াম ভ্যালপ্রয়েড, ফিনাইটয়েন, ফেনোবারবিটন এগুলো অ্যাভয়েড করতে হবে। আর অ্যান্টিপিলেপটিক ড্রাগ প্রেগন্যান্সিতে কন্টিনিউ করার প্রয়োজন হলে কার্বামাজিপিন, ল্যামোট্রিজিন, এছাড়া লেভেটিরাসিটাম, গাবাপেন্টিন এগুলো ইউজ করা যেতে পারে। Antiepileptic drugs during breastfeeding. Antiepileptic drugs can be continued during breastfeeding safely. এটা মনে করা হয় যে ব্রেস্ট মিল্কে কিন্তু অনেক অ্যান্টিপিলেপটিক ড্রাগ সিক্রেশন হয়, এক্সক্রিশন হয়, বাট যে অ্যামাউন্টে সিক্রেশন হয় এটাকে মনে করা হয় যে এটা নিওনেটের জন্য বা বেবির জন্য ততটা হার্মফুল নয়। এজন্য ল্যাকটেটিং পিরিয়ডে আবার অ্যান্টিপিলেপটিক ড্রাগ সেফলি ইউজ করা যেতে পারে। আচ্ছা, এবারে আমরা কিছু স্পেসিফিকেশনে আসি। এই যে অ্যান্টিপিলেপটিক ড্রাগস অনেকগুলো বলা হলো, এবং ওই প্রিন্সিপালস এর মধ্যে আমরা একটা কথা বললাম যে অ্যাকর্ডিং টু সিজার টাইপ আমাদেরকে অ্যান্টিপিলেপটিক ড্রাগ চুজ করতে হবে।
তো ফর প্রাইমারি জিটিসিএস, প্রাইমারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার আর গ্র্যান্ড মল এপিলেপসি যেটাকে বলা হয়েছে, প্রাইমারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার আর গ্র্যান্ড মল এপিলেপসি, এটার জন্য ফার্স্ট লাইন ড্রাগ মনে করা হয় সোডিয়াম ভ্যালপ্রাইড, তারপরে লেভেটিরাসিটাম। সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন টপিরামেড। থার্ড লাইন ড্রাগস কার্বামাজিপিন, ফিনাইটোইন, ফেনোবারবিট। প্রাইমারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার এর জন্য ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রাইড। যদি পরেরটা মনে নাও রাখো, প্রথমটা মনে রাখো। ফার্স্ট লাইন ড্রাগ সোডিয়াম ভ্যালপ্রাইড, সেকেন্ড লাইন ল্যামোট্রিজিন, থার্ড লাইন কার্বামাজিপিন। Partial seizure or secondary generalized tonic clonic seizure, পার্শিয়াল সিজারের সঙ্গে সেকেন্ডারি জেনারেলাইজ একসঙ্গে দেওয়া কারণ হলো পার্শিয়াল সিজার থেকেই যখন এটা কনভার্সন হয়ে সেকেন্ড জেনারেলাইজড হয়ে যায় সিজারটা, সেটাকেই বলা হয় সেকেন্ডারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার। এজন্য এই পার্শিয়াল সিজার এন্ড সেকেন্ডারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজারের জন্য ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন, সেকেন্ড লাইন হচ্ছে কার্বামাজিপিন সোডিয়াম ভ্যালপ্রাইড, থার্ড লাইন হচ্ছে অক্সকার্বাজিন ক্লোবাজাম। তাহলে পার্শিয়াল সিজার এন্ড সেকেন্ডারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার এর জন্য ফার্স্ট লাইন ড্রাগ ল্যামোট্রিজিন, সেকেন্ড লাইন ড্রাগ কার্বামাজিপিন সোডিয়াম ভ্যালপ্রাইড, থার্ড লাইন হচ্ছে অক্সকার্বাজিপিন ক্লোবাজাম, ফিনাইটোইন, ফেনোবারবিটন। এবারে ফর অ্যাবসেন্স সিজার, অ্যাবসেন্স সিজারের জন্য ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ইথোসাক্সিমাইড, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রাইড, থার্ড লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন ক্লোনাজিপাম। অ্যাবসেন্স সিজার, অ্যাবসেন্স সিজার সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? অ্যাবসেন্স সিজার কাদের হয় এটা বেশি জানা আছে কি? তোমরা কি আসছো, লাইনে আসো? বাচ্চাদের হয় মনে হয়। বাচ্চাদের হয়, কি হয় বলো দেখি? স্যার ওই যে মানে স্যার এটা কি ওই যে বাংলাতে বলে ফিট হয়ে যায়, মানে সাডেন লস অফ কনসিয়াসনেস, এরকম কিছু? অনেকটা সেরকম, তবে এটা আসলে সিজারের একটা ভ্যারাইটি। তো জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজারের যে ফেজ গুলো আমরা একটু আগে বললাম, প্রোমনিটরি ফেজ, প্রথমে একটা পেশেন্ট বুঝতে পারে যে তার সিজার হবে, তারপরে হলো টনিক ফেজ, ক্লোনিক ফেজ, পোস্ট ইকটাল ফেজ। এরপরে হোল বডির মাসেল গুলো একদম টোন বেড়ে যায়, টনিক নামের জন্য। এরপরে ক্লোনিক, ক্লোনিক মানে যে স্টেজে ফেজে কনভালশনটা হয়, জার্কিং, লিম্ব এন্ড বডির জার্কিং হয়, এটা হচ্ছে ক্লোনিক ফেজ। এরপরে হচ্ছে রিকভারি, পোস্ট ইকটাল ফেজ। তো এই হচ্ছে জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার। আর অ্যাবসেন্স সিজার এটাতে কিন্তু এই থেমে গেল, মনে হচ্ছে যে সে আর কাউকে চিনছে না, কোনো কথাও বলছে না, ভ্যাকান্ট লুক হয় অনেকটা। তারপরে অনেক সময় পড়ে যায়, আবার অনেক সময় নাও পড়তে পারে, একটু পরে আবার ঠিক হয়ে যায়, মানে কিছু সময়ের জন্য সে অ্যাবসেন্ট হয়ে যায়। এই জন্য এটার নাম হলো অ্যাবসেন্স সিজার। এটা বাচ্চাদের হয়। তো এই ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ইথোসাক্সিমাইড, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রাইড, আর থার্ড লাইন ল্যামোট্রিজিন ক্লোনাজিপাম। আচ্ছা, এই যে কতগুলো সিজারের টাইপ হিসেবে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন ড্রাগ দেখানো হলো, এর মধ্যে খেয়াল করছো তোমরা কোন কোন ড্রাগ সব ধরনের সিজারের ড্রাগ হিসেবে আছে? কোনটা কোনটা আছে? ভেরি গুড, সোডিয়াম ভ্যালপ্রাইড আছে আর ল্যামোট্রিজিন আছে। এই জন্য এদেরকে অনেক সময় বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিএপিলেপটিক ড্রাগস। মানে ডিফারেন্ট টাইপস অফ সিজারে আর এপিলেপসিতে এরা ইফেক্টিভ। ব্রড স্পেকট্রাম অ্যান্টিএপিলেপটিক ড্রাগস যদি এইভাবে কেউ জিজ্ঞেস করে, তার আনসার হলো নাম্বার 1 সোডিয়াম ভ্যালপ্রাইড, নাম্বার 2 ল্যামোট্রিজিন। ব্রড স্পেকট্রাম অ্যান্টিএপিলেপটিক ড্রাগ, সোডিয়াম ভ্যালপ্রাইড, ল্যামোট্রিজিন। আচ্ছা, এবারে এগুলোর মধ্যে একটু স্পেসিফিকেশন। এই কার্বামাজিপিন, কার্বামাজিপিন এর ইউজ কি কি আছে? আমরা এখানে কি কি পেয়েছি? এখানে পেয়েছি পার্শিয়াল সিজার, সেকেন্ডারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার,
এছাড়া প্রাইমারিতে আমরা ফার্স্ট লাইন হিসেবে না সেকেন্ড লাইন হিসেবে পেয়েছি প্রাইমারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার। এছাড়া সিজার ছাড়াও এই যে আরো এটার কিন্তু ইউজ আছে এবং এই কারণে অনেক সময় এটা পরীক্ষায়ও আসে, রিটেনে বা ভাইভাবে জিজ্ঞেস করা হয়। ইন্ডিকেশনস অর ইউজেস অফ কার্বামাজিপিন: partial seizure, secondary generalized tonic-clonic seizure, primary generalized tonic-clonic seizure, trigeminal neuralgia, and bipolar disorder. Bipolar disorder যখন কার্বামাজিপিন ইউজ হয় তখন এটার নাম কি হয়ে যায়? তখন কোন গ্রুপের ড্রাগ হয়ে গেল এটা বলো? বাইপোলার ডিসঅর্ডারে যখন এটা ইউজ হয়ে গেল স্যার এটা সেডেটিভ হিপনোসিস। সেডেটিভ হিপনোটিক। বাইপোলার ডিসঅর্ডার কাকে বলে? অ্যান্টিসাইকোটিক ড্রাগ স্যার। বাইপোলার দিয়ে ঘুরতেছো কেন? স্যার বাইপোলার ডিসঅর্ডারে ওই যে স্যার মুড একসময় খুব ভালো থাকে এবং মুড একসময় খুব খারাপ হয়ে যায়। মুড ডিসঅর্ডার না? জি স্যার, অল্টারনেটিভ ডিপ্রেশন এন্ড মেনিয়া। জি স্যার। অল্টারনেটিভ ডিপ্রেশন এন্ড মেনিয়া, এটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। তাহলে এই বাইপোলার ডিসঅর্ডারের ট্রিটমেন্টে যে ড্রাগ ইউজ হয় তাদেরকে কি বলে? কয়দিন আগে তো পড়াইলাম, ভুলে গেছো কেন? স্যার বাইপোলার মুড স্টেবিলাইজার। মুড স্টেবিলাইজার। জি স্যার। মুড স্টেবিলাইজার কি কি আছে? স্যার এই যে কার্বামাজিপিন ছিল স্যার। আর কি প্রথমটা কি ছিল? লিথিয়াম কার্বনেট। লিথিয়াম সল্ট ছিল। হ্যাঁ, লিথিয়াম সল্ট, কার্বামাজিপিন, সোডিয়াম ভ্যালপ্রাইড, এইগুলো হচ্ছে মুড। তাহলে কার্বামাজিপিন ইউজ কিন্তু একটা দিকে অ্যান্টিপ্লেপটিক ড্রাগ হিসেবে যে এই ধরনের কয়েকটা তিন ধরনের সিজারে, এছাড়া ট্রাইজেমিনাল নিউরালজিয়া আর হলে বাইপোলার ডিসঅর্ডার মুড স্টেবিলাইজার হিসেবে। অ্যাডভার্স ইফেক্টস অফ কার্বামাজিপিন বললাম আমরা যে মেনি অ্যাডভার্স ইফেক্টস, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সিএনএস অ্যাডভার্স ইফেক্টস গুলো। এই দেখো ডিজিনেস, ড্রাউজিনেস, হেডেক, ব্লাডিং অফ ভিশন, ডিপ্লোপিয়া, অ্যাটেক্সিয়া, এগুলো কিন্তু হয় সিএনএস অ্যাডভার্স ইফেক্টস। আর হেমাটোলজিক্যাল অ্যাডভার্স ইফেক্টস দেখো এই যে লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, অ্যাগ্রানুলোসাইটোসিস, ইভেন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, জেনারেলাইজড ইরাইথেমাটাস র্যাশ, স্টিভেন জনসন সিনড্রোমও হয়ে যেতে পারে, ইরাইথেমা মাল্টিফর্মি। আর বাকিগুলো লেস ইম্পর্টেন্ট, যে ট্র্যাক্ট আপসেট এগুলো হতে পারে। যাই হোক, তো এক কথায় মনে রাখো সিএনএস অ্যাডভার্স ইফেক্টস, হেমাটোলজিক্যাল অ্যাডভার্স ইফেক্টস, আর কিউটেনিয়াস আর স্কিন রিঅ্যাকশন, স্কিন র্যাশ। তাহলে সিএনএস অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে ডিজিনেস, ড্রাউজিনেস, হেডেক, অ্যাটেক্সিয়া, ব্লাডিং অফ ভিশন, ডিপ্লোপিয়া, জেনারেলাইজড ইরাইথেমাটাস, স্কিন র্যাশ, ইভেন স্টিভেন জনসন সিনড্রোম। আর হেমাটোলজিক্যাল লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, অ্যাগ্রানুলোসাইটোসিস, ইভেন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ল্যামোট্রিজিন। ল্যামোট্রিজিনের ইউজ partial seizure, secondary generalized tonic-clonic seizure, primary generalized tonic-clonic seizure। এটা অবশ্য সিজারের মধ্যে লিমিটেড কার ইউজ, বাইরে তেমন ইউজ নেই। অ্যাডভার্স ইফেক্ট, ল্যামোট্রিজিনের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কমনলি স্কিন র্যাশ, লিম্ফ্যাডেনোপ্যাথি, যে হেমাটোলজিক্যাল দেখো, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ড্রাউজিনেস, সিএনএস এন্ড হেমাটোলজিক্যাল এটাতেও আছে। ফিনাইটোয়াইন। ফিনাইটোয়াইন is the oldest anti-seizure drug. Oldest anti-seizure drug. এটা একদম পুরনো ওষুধ। Uses of phenytoin: generalized tonic-clonic seizure, partial seizure, status epilepticus, এটা injectable form ইউজ হয়। Trigeminal neuralgia তেও phenytoin ইউজ হয়। Trigeminal neuralgia তাহলে সিজারের বাইরে স্পেশাল টাইপ অফ সিজার, স্ট্যাটাস এপিলেপটিকাস, এটাতে ইউজ হয়। আর trigeminal neuralgia. Adverse effects of phenytoin, এটার ক্ষেত্রেও কিন্তু এই যে কমন, আমরা অ্যান্টিপ্লেপটিক ড্রাগের কমন অ্যাডভার্স ইফেক্ট যে দুটো মেইন বললাম, সিএনএস অ্যাডভার্স ইফেক্ট এন্ড হেমাটোলজিক্যাল এন্ড স্কিন রিঅ্যাকশন অলসো এটাতেও আছে। দেখো অ্যাটেক্সিয়া, ব্লাডিং অফ ভিশন, নিস্টেগমাস, ডিপ্লোপিয়া, স্লার্ড স্পিচ, সেরিবেলার ভেস্টিবুলার সিনড্রোম। এদিকে র্যাশ, স্টিভেন জনসন সিনড্রোম, এসএলই লাইক সিনড্রোম। এটা কিন্তু এসএলই পড়তে গেলে ড্রাগ পজিটিভ ফ্যাক্টর হিসেবে এটার এক্সাম্পল আসে। এসএলই হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, অ্যাগ্রানুলোসাইটোসিস, বোন ম্যারো সাপ্রেশন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া।
তো ফিনাইটোয়াইনের রিলেশনে দুইটা অ্যাডভার্স ইফেক্ট একটু, এগুলো তো প্রায় অ্যান্টি এপিলেপটিক ড্রাগের জন্যই কমন। তো দুইটা অ্যাডভার্স ইফেক্ট অনেক সময় আলাদাভাবে এটার জন্য স্পেসিফিক মনে করা হয়। এই যে একটা হলো জিনজিভাল হাইপারপ্লেসিয়া, গাম হাইপারট্রপি আর গাম হাইপারপ্লেসিয়া। এটা কিন্তু ফিনাইটোয়াইনের একটা অনেক রিলেটিভলি স্পেসিফিক অ্যাডভার্স ইফেক্ট। অ্যানাদার ওয়ান ইজ লিম্ফ নোড এনলার্জমেন্ট, লিম্ফ্যাডেনোপ্যাথি। তোমরা যখন লিম্ফ্যাডেনোপ্যাথির কজ পড়বে, কজ পড়ছো তোমরা লিম্ফ্যাডেনোপ্যাথির কজ, তার মধ্যে তো অনেক ধরনের কজ আছে, ইনফেকশন, ইনফ্লামেশন, নিউপ্লাসিয়া, এর মধ্যে এছাড়া ড্রাগ কজ আছে, তার মধ্যে ফিনাইটোয়াইন এক্সাম্পল হিসেবে আসে। তাহলে ফিনাইটোয়াইনের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে জিনজিভাল হাইপারপ্লেসিয়া, এটা মনে রাখতে হবে। সিএনএস অ্যাডভার্স ইফেক্ট, স্কিনের অ্যাডভার্স ইফেক্ট গুলো, আর হেমাটোলজিক্যাল এগুলো তো আছে। আর লিম্ফ্যাডেনোপ্যাথি আর লিম্ফ নোড এনলার্জমেন্ট, এটা মনে রাখতে হবে। another adverse effect ফিনাইটোয়াইনের রিলেশনে, সেটা হলো এই যে এটা হলো ভিটামিন ডি associated with reduced plasma calcium level. ভিটামিন ডি রিঅ্যাকশনকে এটা ইন্টারফেয়ার করে প্লাজমা ক্যালসিয়াম লেভেল কম রাখে, এই জন্য রিকেটস, অস্টিওমেলাসিয়া এগুলোর রিস্ক থাকে। হার্সুটিজম। ফেনোবারবিটন, এটা তো হচ্ছে বারবিচুরেট। বারবিচুরেট নিয়ে তো আমরা সিডেটিভ হিপনোটিক্স এর রিলেশনে ডিসকাস করে ফেলেছি, মেকানিজম অফ অ্যাকশন। বারবিচুরেটের ইউজ কি কি মনে আছে? আমরা বারবিচুরেট পড়ানোর সময় বলেছি, বলো দেখি। স্যার বারবিচুরেটের কি ইউজ ইন্ডিকেশনস অফ ফেনোবারবিটন। এই ফেনোবারবিটনই ধরো, এটা কোথায় কোথায় স্যার? এটা স্যার সেডিয়েটিভ হিপনোটিক্স হিসেবে, তারপরে স্যার এক নম্বরে হয়ে গেল। বারবিচুরেট পড়ানোর সময়ই তো বলছি যে নাও ইট ইজ এখন ইউজ আছে লিমিটেড কয়েকটা জায়গায়। কি কি সেটা বলো? এই যে যেখানে আছে এটা তো বলবা কি? অ্যান্টি এপিলেপটিক ড্রাগ স্যার। অ্যান্টি এপিলেপটিক ড্রাগ হিসেবে, তাই না? আর কি আছে? আর কোথায়? একটা হলো জেনারেলাইজড টনিক কোলিক স্যার ওই যে স্যার ওই যে এটা হাই ডোজে দিতে স্যার ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়া নাকি এটা বলছিলেন? এক ধরনের বারবিচুরেট, ফেনোবারবিটন তো হয় না। ইন্ডাকশন অফ জেনারেল অ্যানাস্থেসিয়া, ইন্ডাকশন অফ জিএতে ইউজ হয় হলো এক ধরনের বারবিচুরেট। সেটা কোনটা? সেটা তো ফেনোবারবিটন সোডিয়াম। থায়োপেন্টাল সোডিয়াম, ভেরি গুড। আচ্ছা এই যে দেখো ফেনোবারবিটনের ইউজ এখন কি কি আছে? জেনারেলাইজড টনিক কোলিক সিজার, পার্শিয়াল সিজার, আর যেটা বললাম ইনজেক্টেবল ফর্মে স্ট্যাটাস ইপিলেপটিকাস ইউজ হয়। এছাড়া নিওনেটাল ফিজিওলজিক্যাল জন্ডিস, এটাতে ফেনোবারবিটন ইউজের কথা বলছিলাম না, মনে আছে? নিওনেটাল ফিজিওলজিক্যাল জন্ডিস মনে নাই? স্যার বলছিলেন স্যার এটা। হ্যাঁ, এটার মেকানিজম কি? ফিজিওলজিক্যাল জন্ডিস যে নিওনেটা হয়, নিওনেটাল জন্ডিস, এখানে ফেনোবারবিটন দিলে বিলিরুবিন লেভেল কমে যায়। কিভাবে জন্ডিস কমে যায়? স্যার ব্রেকডাউন অফ বিলিরুবিন। ব্রেকডাউন হয়। ফেনোবারবিটন কি এনজাইম ইনডিউসার না? এনজাইম ইনডিউসার। জি স্যার। ইনডিউসার। তো বিলিরুবিন মেটাবলিজম হয় কিভাবে আমাদের বডিতে ফিজিওলজিক্যালি? গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম দ্বারা এটা গ্লুকুরোনাইডেশন হয়ে যায় না? যেটা এক্সক্রেটেবল না, গ্লুকুরোনাইডেশন হয়ে গেলে সেটা বিলিরুবিন মোনো এন্ড ডাইগ্লুকুরোনাইড যখন হয়ে যায়, এটা তো তখন এক্সক্রেট হয়ে যেতে পারে। তো এটা তখন এক্সক্রেট হয়ে যায়। তাহলে এনজাইম ইনডিউস করলে বেশি বেশি বিলিরুবিন গুলো কনজুগেশন হয়ে যাবে, আর কনজুগেটেড বিলিরুবিন যেগুলো এগুলো তখন এক্সক্রেট হয়ে যাবে ইউরিন দিয়ে, কিছুটা স্টুল দিয়ে এক্সক্রেট হয়ে যায়। তো এইভাবে বিলিরুবিন লেভেল কমায়। এই জন্য এটা নিওনেটাল ফিজিওলজিক্যাল জন্ডিসে এটা ইউজ করা হয় পেডিয়াট্রিক ওয়ার্ডে। আচ্ছা, আর এক কারণে হয়, এমনি এপিলেপসি ছাড়াও ছোট বাচ্চাদের অনেক সময় অনেক কারণে সিজার হতে পারে, তো সেটা টেম্পোরারিলি কন্ট্রোলের জন্য ফেনোবারবিটন ইউজ করা হয়। অ্যানাদার ইউজ ফেব্রাইল কনভালশন, যেটা বললাম জ্বরের সাথে যে বাচ্চাদের খিঁচুনি হয়। তাহলে ইউজেস অফ ফেনোবারবিটন এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে ফিজিওলজিক্যাল জন্ডিসটা এখানে লিখি নাই, কিন্তু এটাও তোমরা লিখে নেবে, কারণ ওটা ওইখানে বলেছি, এখানে বলা হয়। বারবিচুরেটের অ্যাডভার্স ইফেক্ট আর ফেনোবারবিটনের অ্যাডভার্স ইফেক্ট: সিডেশন, মেন্টাল ডিপ্রেশন, অ্যাটাক্সিয়া,
নিস্টেগমাস, সিএনএস যেগুলো আছে, স্কিন রিয়াকশন, স্টিভেন জনসন সিনড্রোম, এগুলো এখানেও আছে। হেমাটোলজিক্যাল, মেগালোব্লাস্টিক এনিমিয়া, অস্টিওম্যালেশিয়া, এগুলো আছে। ঠিক আছে, তাহলে সিএনএস অ্যাডভার্স ইফেক্ট, হেমাটোলজিক্যাল অ্যাডভার্স ইফেক্ট এন্ড স্কিন রিয়াকশন, এগুলো মোটামুটি কমন এটাতেও আছে। এবার একটা ইম্পর্টেন্ট স্লাইড, সেটা হলো ট্রিটমেন্ট অফ স্ট্যাটাস ইপিলেপটিকাস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় যেমন দরকার, তোমরা যখন ওয়ার্ডে কাজ করবে কিংবা ইন্টার্নির সময়, তো তোমাদেরকে স্ট্যাটাস ইপিলেপটিকাস ম্যানেজ করতে হবে। এটা মেডিকেল ইমার্জেন্সি, এই কন্ডিশনে পেশেন্টকে হসপিটালাইজ করতে হয়। হসপিটাল আসলে ইমিডিয়েটলি সিজার কন্ট্রোল করার জন্য যা মেজার সেটা নিতে হবে। তাহলে জেনারেলাইজড টনিক ক্লনিক স্ট্যাটাস ইপিলেপটিকাস, এটা যেটা বললাম যে সিজার একটার পর একটা হইতেই থাকে, মাঝখানে রিকভারি না হয়ে লাইফ থ্রেটানিং ইমার্জেন্সি। এজন্য ইট রিকোয়ার্স আর্জেন্ট ইমিডিয়েট কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি মেটাবলিক ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাকোথেরাপি। তার সবকিছু ভাইটাল সবকিছুর সাপোর্ট দিতে হবে, সবকিছু ম্যানেজ করতে হবে, পাশাপাশি ড্রাগ দিয়ে সিজারও কন্ট্রোল করতে হবে। এবং এখানে ইন্ট্রাভেনাস রুটে ড্রাগ দিতে হবে। Treatment of status epilepticus requires intravenous anticonvulsant or antiepileptic drugs. If seizure continue more than 5 minutes, seizure যদি 5 মিনিটের পরেও কন্টিনিউ করতে থাকে, তাহলে ইন্ট্রাভেনাস ডায়াজিপাম or lorazepam or midazolam or clonazepam, এই ড্রাগগুলো কোন গ্রুপের ড্রাগ বলো দেখি? স্যার এগুলো সেডেটিভ হিপনোসিস গ্রুপের, অ্যানজিওলাইটিক। কোন গ্রুপ? স্যার এটা এই চারটাই কিন্তু একই কেমিক্যাল গ্রুপের। কোনটা বলো? সেডেটিভ হিপনোটিক্স আছে কি বলো? কি আছে সেডেটিভ হিপনোটিক্স আছে কি? স্যার সেডেটিভ হিপনোটিক্স হ্যাঁ, প্রথমটা কি ব্যাপার মনে করতে? প্রথমটা বেনজোডায়াজিপিন স্যার। জি স্যার, প্রথমটা বেনজোডায়াজিপিন, তারপরে স্যার বারবিচুরেট, বেনজোডায়াজিপিন, বারবিচুরেট, এরপরে অ্যান্টি ডিপ্রেসেন্ট, এগুলো ছিল অ্যান্টি ডিপ্রেসেন্ট, না যে সব ড্রাগ ইউজ হয়। এই বেনজোডায়াজিপিনের মধ্যে এরা সবাই ডায়াজিপাম, লরাজিপাম, মিডাজোলাম, ক্লোনাজিপাম। তো স্ট্যাটাস ইপিলেপটিকাসের ক্ষেত্রে সিজার যদি 5 মিনিটের বেশি কন্টিনিউ করতে থাকে, তাহলে ইন্ট্রাভেনাস ডায়াজিপাম or ইন্ট্রাভেনাস লরাজিপাম or ইন্ট্রাভেনাস মেডাজোলাম or ইন্ট্রাভেনাস ক্লোনাজিপাম। তো আমাদের দেশে ডায়াজিপামটাই অ্যাভেলেবল, অবশ্য এখন মিডাজোলামও অ্যাভেলেবল। তো বাকি দুটো ইন্ট্রাভেনাস রুটে মনে হয় এখন অ্যাভেলেবল না আমাদের। এখন এইভাবে দেওয়া হলো বেনজোডায়াজিপিন, এগুলো যে কোনো একটা দেওয়া হলো। তারপরে যদি আফটার 30 মিনিটস সিজার কন্টিনিউ করতেই থাকে, তখন বোঝা গেল যে বেনজোডায়াজিপিন দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না। তখন এই যে ফিনাইটাইন or ফসফিনাইটাইন or ফেনোবারবিটন or সোডিয়াম ভ্যালপ্রাইড, তাহলে এগুলোর যে কোনো একটা দিয়ে। তো আমরা যেটা প্র্যাকটিক্যালি আমরাও করে আসছি, যে ফার্স্ট আমরা ইনজেকশন ডায়াজিপাম দিতাম, এটা দিয়ে কন্ট্রোল না হলে ইনজেকশন ফেনোবারবিটন দিতাম আমরা, তো সাধারণত এতেই কন্ট্রোল হয়ে যায়। তাহলে দেওয়ার অপশন এগুলো, এই ফসফেনাইটাইন আগে ছিল না, এটা রিসেন্টলি আসছে। তো যাই হোক, তো 5 মিনিটের চাইতে বেশি কন্টিনিউ করলে এইসব বেনজোডায়াজিপিন দিয়ে আইভি রুটে, 30 মিনিটস ওভার হয়ে গেলে তারপরে সিজার কন্টিনিউ করতে থাকলে আইদার ফিনাইটাইন or ফসফেনাইটাইন or ফেনোবারবিটন or সোডিয়াম ভ্যালপ্রাইড এগুলো ইউজ করা যেতে পারে। If seizures still continue after 30 to 60 minutes, এই বেনজোডায়াজিপিনের কোনো একটা দেওয়া হয়েছে, এরপরে যে এগুলোর কোনো একটা দেওয়া হয়েছে, তারপরও সিজার কন্টিনিউ হচ্ছে, কন্ট্রোল হচ্ছে না সিজার, তখন বুঝতে হবে তখন এইসব দিয়ে আর হবে না, তার জেনারেল অ্যানেস্থেটিক্স লাগতে পারে। তো জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে তাকে একদম অ্যানেস্থেটাইজ করে দিয়ে সিজার কন্ট্রোল করা। থায়োপেন্টাল, এই পারপাসে থায়োপেন্টাল সোডিয়াম
অর প্রোপোফল ইউজ করা যেতে পারে। এখন যদি কাউকে জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে সিজার কন্ট্রোল করা হয় তাহলে তার জন্য কি ব্যবস্থা নিতে হবে? তার রেসপিরেটরি যাতে ঠিক থাকে স্যার। অ্যানেস্থেসিয়া দিলে তার তো সবকিছুই তো স্টপ হয়ে যাবে, তাই না? রেসপিরেশন স্টপ, আর্টিফিশিয়াল রেসপিরেশনের আর্টিফিশিয়াল রেসপিরেশনের ব্যবস্থা করে জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট ফুল কার্ডিওভাস্কুলার এন্ড রেসপিরেটরি সাপোর্ট রেডি করে দিয়ে তারপরে জেনারেল অ্যানেস্থেটিক দিতে হবে যদি প্রয়োজন হয় সিজার কন্ট্রোল করার জন্য। তাহলে দিস ইজ ম্যানেজমেন্ট অফ স্ট্যাটাস ইপিলেপটিকাস। এখন এইভাবে স্ট্যাটাস ইপিলেপটিকাস আমরা কন্ট্রোল করে ফেললাম। তো কন্ট্রোল করার পরে এখন তো বোঝা গেল যে তার সিজার তো এরকম আনকন্ট্রোল হয়ে স্ট্যাটাসে কনভার্সন হয়ে যায়। সেই জন্য নেক্সট তাকে এই সব অ্যান্টি ইপিলেপটিক ড্রাগের যে কোনো একটা তাকে ফর ইনডেফিনিট পিরিয়ড কন্টিনিউ করতে হবে, আইদার ফিনাইটোয়েন অর সোডিয়াম ভ্যালপ্রাইড অর কার্বামাজিপিন। এবং এগুলোর যে প্রথম দিকের যে কথা বলা হয়েছে যে সিঙ্গেল ড্রাগ দিয়ে যদি কন্ট্রোল থাকে তাহলে সিঙ্গেল ড্রাগ ট্রায়াল দিয়ে কন্ট্রোল করা গেল না, ওটার ডোজ আস্তে আস্তে কমাবো আর আরেকটা নতুন যোগ করে দিয়ে ওটার ফুল ডোজে পৌঁছবো। তো এটা দিয়ে যদি কন্ট্রোল হয়ে গেল, আর যদি সেটাও না হয় তাহলে বুঝতে হবে যে আর সিঙ্গেল ড্রাগে কন্ট্রোল থাকে না সিজার, তখন কম্বিনেশন, ইউজুয়ালি 2 ড্রাগস। এবং অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস কম্বিনেশনের ক্ষেত্রে বলা হয় combination of more than 2 drugs এটা মানে তেমন কোনো বেনিফিট দেয় না। দুইটার বেশি ড্রাগ কম্বিনেশন করা আর দুইটা কম্বিনেশন করা এর মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না, এই জন্য 2 ড্রাগের কম্বিনেশনের মধ্যে আমাদেরকে অ্যান্টিইপিলেপটিক ড্রাগ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে লিমিটেড থাকতে হয়। এবারে ট্রিটমেন্ট অফ ফেব্রাইল কনভালশন, ভেরি ভেরি কমন প্রবলেম এন্ড এটা একদম হাউস হোল্ড এই প্রবলেম। তোমরা এখনো মেডিকেল স্টুডেন্ট, এই অবস্থায় তোমাদের এটার আইডিয়া থাকলে তোমরা নিজেরাই বাসায় বাড়িতে আশেপাশে এই প্রবলেম দেখলে বা তোমাদের কাছে আসলে এটা ম্যানেজ করতে পারবা একদম। তো নামই হলো ফেব্রাইল কনভালশন। জ্বর বেশি উঠে গেলে বাচ্চাদের কনভালশন হয় 5 মাস থেকে 5 বছরের বয়স, এই এজ রেঞ্জের মধ্যে এটা সাধারণত হয়। জ্বর উঠে গেলে কিছু নেই, কনভালশন। তাই জন্য এটা ট্রিটমেন্ট হচ্ছে জ্বরটাকে কমানো, টেপিড স্পঞ্জিং করে জ্বর কমানো, প্যারাসিটামল অ্যান্টিপাইরেটিক হিসেবে ইউজ করে জ্বর কমানো, আর একদম ডাইরেক্টলি সিজার কনভালশনকে কন্ট্রোল করার জন্য ডায়াজিপাম পার রেক্টাল অর আইভি রুটে দেওয়া যায়। তো আমাদের দেশে এটা একদম কমন প্র্যাকটিস, ইভেন ইন পেডিয়াট্রিক ওয়ার্ড এটা হলো পার রেক্টাল ডায়াজিপাম দেওয়া হয়। ফেব্রাইল কনভালশনে তাহলে কি ট্রিটমেন্ট হলো? টেপিড স্পঞ্জিং, antibiotic paracetamol and diazepam per rectally or often IV for severe convulsive episode. আচ্ছা, এই রিলেশনে অনেক সময় একটু প্র্যাকটিক্যাল কথা তোমাদের জানতে। তোমরা কি পেডিয়াট্রিক শর্ট করছো? পেডিয়াট্রিক শর্ট করছো কি তোমরা? স্যার গত বছর আরএফএসটির জন্য মাত্র 1 সপ্তাহ মতো হয়েছিল স্যার। তোমরা এই ফেব্রাইল কনভালশনের পেশেন্ট কি দেখছো বা ম্যানেজমেন্ট করা দেখছো? দেখো নাই? আচ্ছা, যখন তো পরীক্ষায় তুমি এই কোশ্চেন ফেস করবে, ফেব্রাইল কনভালশনের ট্রিটমেন্ট কি, ম্যানেজমেন্ট কি, তুমি বললে যে টেম্পারেচার রিডিউস করার জন্য, রিলিভ করার জন্য টেপিড স্পঞ্জিং, প্যারাসিটামল, কনভালশন রিলিভ করার জন্য, কন্ট্রোল করার জন্য পার রেক্টাল ডায়াজিপাম দেব। তখন বলো আচ্ছা পার রেক্টাল ডায়াজিপাম কিভাবে দেওয়া হয়? তখন এই কোশ্চেন অনেকে করে ফেলতে পারে। তোমাদের আইডিয়া আছে? স্যার এমনিতে সাপোজিটরি স্যার আইডিয়া আছে, মানে 2 আঙ্গুল দিয়ে ধরে স্যার। ডায়াজিপাম সাপোজিটরি মার্কেটে এসে গেছিল, ইদানিং বোধহয় এটা আবার মার্কেট থেকে উঠে গেছে বা কম পাওয়া যাচ্ছে। এটা কিন্তু না, রিকমেন্ডেড না। যেভাবে পার রেক্টালি ডায়াজিপাম এই ফেব্রাইল কনভালশন কন্ট্রোল করার জন্য ইউজ করার কথা, তাতে ডায়াজিপাম সাপোজিটরি ইউজ করার কথা নাই। তো এটা ডায়াজিপাম সাপোজিটরি কয়েকটা কোম্পানি নিয়ে আসছিল মার্কেটে, সেই হিসেবে মাঝখানে ইউজ শুরু হয়েছিল, কিন্তু দেখা গেছে যে ওই ডায়াজিপাম সাপোজিটরি অতটা ইফেক্টিভ না। যেভাবে দেওয়ার কথা রিকমেন্ডেড ডায়াজিপাম, তাতে কিন্তু সাপোজিটরি না। আচ্ছা যাই হোক, দেওয়ার কথা হলো তোমরা বাটারফ্লাই নিডল চেনো?
বাটারফ্লাই নিডল তোমরা স্যালাইন দেওয়া স্যার দেখো চিনি স্যার। তখন স্যার IV আইভি দেওয়া- ক্যানুল করার সময়ও স্যার বাটারফ্লাই নিডল দিয়েই করে। হ্যাঁ একটা হলো যে ক্যানুলেট করা আইভি ক্যানুলা যেটা এটা একটা সিস্টেম, আর একটা আছে হলো এই যে নিডল বাটারফ্লাই নিডল দেওয়া, এটা তো ক্যানুলেট করা না, নিডল দেওয়া। সেই বাটারফ্লাই নিডলের যে টিউবটা আছে আগে হলো উঠায় নেওয়া হয় সিরিঞ্জে ইনজেকশন ডায়াজিপাম উঠায় নেওয়া হয়, বডি ওয়েট হিসেবে এটা ক্যালকুলেট করে কতটুকু তার লাগবে সেটা সেইভাবে ডোজিং করা হয়। তারপরে ওই বাটারফ্লাই নিডলের সাথে যে পাইপটা থাকে টিউবটা থাকে প্লাস্টিকের চিকন, এইটা পার রেক্টালি ঢুকাই দেওয়া হয়, আর ওই এর সঙ্গে ওই যে বাইরে ওই সিরিঞ্জটা দিয়ে তারপরে পুশ করে দেওয়া হয়। এটা কিন্তু ডাইরেক্টলি নিডল রেক্টামে ঢুকাই দেওয়া হয় না, এইটাই হলো কথা আর কি। আচ্ছা এখন হলো এই ফিব্রাইল কনভালশন যদি প্রথম দিকে মনে করা হতো যে যাদের বাচ্চাদের ফিব্রাইল কনভালশন হয় অনেকেরই পরবর্তীতে তাদের ইপিলেপসি হয়ে যায়, এটা একটা মনে ধারণা। সেজন্য বাচ্চার প্যারেন্টস তারাও খুব শঙ্কিত থাকতো, কিংবা ওই যে অ্যাটাকটা এই অ্যাটাকের কারণে সবাই ভয় পাইতো বা রিপিটেডলি তারা ডাক্তারকে বলতো পেডিয়াট্রিশিয়ানদেরকে যে আমার বাচ্চার এই সমস্যা, আমার ইপিলেপসি হবে কিনা। সেই কারণে আগে এরকম একটা কনসেপশন ছিল হিসেবে এটা আগে এটা প্র্যাকটিস ছিল যে যাদের দেখা যায় যে প্রায় এই সমস্যা হয়, এই যে প্রলং ট্রিটমেন্ট, কখন এদের এইসব বাচ্চাদের যাদের ফেব্রাইল কনভালশন হয় তাদেরকে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ থেরাপি প্রলং পিরিয়ডের জন্য দেওয়া লাগবে। When first seizures occur during first 18 months, when child has evident neurologic abnormalities or have previous prolonged or focal convulsion, যদি দেখা যায় যে 18 মাস বয়সের মধ্যে ফার্স্ট সিজার হয়েছে, নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি দেখা দিচ্ছে বা আগে প্রলংড আর ফোকাল কনভালশনের হিস্ট্রি আছে, এইসব ক্ষেত্রে অ্যান্টিএপিলেপটিক ড্রাগ এটা প্রেসক্রাইব করার একটা রিকমেন্ডেশন আগে ছিল, সেই তখন এটা চুজ করা হতো ফেনোবারবিটন। তো তবে এখন কিন্তু মনে করা হয় যে ফেব্রাইল কনভালশন যাদের হবে তার ইপিলেপসি যে হবে এরকম কোনো কোরিলেশন নাই। সেজন্য এখন আবার এই প্রোফাইলেকটিভ অ্যান্টিএপিলেপটিক থেরাপি আফটার অ্যাটাক অফ ফেব্রাইল কনভালশন এটা আর এখন রিকমেন্ড করা হয় না। স্যার বলো। স্যার আমাদের তো গতকাল স্যার মাইক্রোবায়োলজি স্যার ডাক্তার যোগেন স্যার তো আমাদের স্যার অফ করে দিয়েছে ক্লাস, মানে স্যার Off করে দিয়েছেন? পার্টিসিপেন্ট নাই কোনো। জি স্যার, মানে উনি হচ্ছে পরীক্ষার পরে নিবেন স্যার। স্যার মানে এখন স্যার যেটা হচ্ছে যে স্যার আমরা মানে ক্লাস করতেছি কিন্তু স্যার এটা পড়া হচ্ছে না, আবার ওই পড়া পড়তে গেলে দুইটা স্যার কোরিলেশন করতে খুব মানে সমস্যা হয়ে যাচ্ছে কনসেন্ট্রেশনে। কনসেশন দিতে পারতেছ না? না স্যার, মানে ক্লাস আমি ইফেক্টিভ হচ্ছে না। চাচ্ছিলাম সিএনএসটা যদি শেষ করে দিতে পারতাম। তোমরা কি তোমাদের অপিনিয়ন কি বলো? স্যার আমাদের আর যদি দুটো পরে ক্লাস হতো হলে আমার মনে হয় সিএনএস শেষ হয়ে যেত। তোমরা কি এখন তোমরা বলো, আসলে তো পার্টিসিপেন্টের অবস্থা দেখে তো মর্মাহত আমরা, এই 2 জন 3 জন 4 জন 5 জন, আজকে তো সর্বোচ্চ 5 জন দেখলাম। বলো কি করতে চাও তোমরা? অফ করে দেবো? এখন কি অফ করে দেবো? স্যার অফ করে দিলে একটু ভালো হতো আমাদের, মানে ভালো আসলে হয়। স্যার পড়া হচ্ছে না স্যার, এই শুধু মানে ক্লাস করা হচ্ছে। ঠিক আছে, তাহলে তাই। শুধু শুধু 5 জন দিয়ে তো আর এক বাসের রিপ্রেজেন্টেটিভ হয় না, তাই না? তোমাদের তো কতজন স্টুডেন্ট? 165 70 এরকম না? 160, হ্যাঁ 160 জন। কোথায় 160 আর কোথায় আজকে ক্লাসে মাত্র 5 জন। এটা তো তো তাহলে তোমাদের এই ক্লাস তাহলে সামনে করলে কবে হওয়ার সম্ভাবনা আছে? কোন মাসে? স্যার আমাদের যদি ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথম দিকে প্রফাইল, আমাদের তো স্যার মানে সেকেন্ড প্রফে মাত্র 2টা সাবজেক্ট, মানে 2টা রিটেন আর 2টা ভাইবা, খুব দ্রুত হয়ে যাবে স্যার।
আচ্ছা শেষ হয়ে গেলেই স্যার আমরা আবার মানে শুরু করে দিব স্যার। আপনার সাথে কথা বললে স্যার যেটা ভালো হবে। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আপাতত লাস্ট ক্লাস নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে অ্যাটেন্টিভলি পড়াশোনা করো, করে পরীক্ষা দিয়ে টাইম লস না করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আবার ক্লাস স্টার্ট করে দিবা, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ওকে, থ্যাংক ইউ।